আসসালামু আলাইকুম। কান ফাইটার জেট নিয়ে মোটামুটি পজিটিভ ধারণা দেখিয়েছে সৌদি আরব। আর তুরস্কের সাথে একটা বিনিয়োগে আগানোর পরিকল্পনা করছে বা কান ফাইটার জেট কিনার পরিকল্পনা করছে। পাশাপাশি সৌদি আরবে যাতে কান ফাইটার জেট উৎপাদন করতে পারে, এই উৎপাদনের জন্য তুরস্ক সৌদি আরবে একটা কারখানা তৈরি করতে যাচ্ছে। আর এটা ঘটেছে গত কিছুদিন আগে যখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরব ভ্রমণ করে, এই ভ্রমণের মধ্য দিয়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান কিছুদিন আগে সৌদি আরব আর মিশরে যান। অলরেডি মিশরে যাওয়ার পরপরই হচ্ছে মিশরের সাথে প্রায় $৩৫০ মিলিয়ন একটা চুক্তি হয়েছে। ওই চুক্তির আন্ডারে প্রায় ১-১৫০ মিলিয়ন একটা হচ্ছে কারখানা তৈরি করবে ইজিপ্টে, মিশরে। $১-১৫০ মিলিয়ন সেই কারখানায় হচ্ছে গোলা বারুদ, তারপর হচ্ছে অন্যান্য যেই যুদ্ধ সরঞ্জাম আছে, ওগুলো উৎপাদন করবে তুরস্ক। তুরস্কের কোম্পানিগুলো আরকি। তো $৩৫০ ছোট্ট একটা ডিল হলেও এটা বড় ডিলে আগানোর একটা পরিকল্পনা বা পরবর্তী ধাপ। যেমন তুরস্কের বায়রাক্তার টিবি-2, তারপর হচ্ছে আকেনসি, লাস্ট কিজিল এলমা ড্রোন এগুলো। এই ড্রোনগুলো পাশাপাশি কান ফাইটার জেট যেই সফলতা দেখিয়েছে, এই সফলতা আসলে ঈর্ষণীয়। এই সফলতা ঈর্ষণীয় হওয়ার কারণে সৌদি আরব, ইজিপ্ট এবং অন্যান্য মুসলিম দেশগুলো ধাপে ধাপে তুরস্কের ইন্ডাস্ট্রির দিকে, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির দিকে এগোচ্ছে। আর এই পদক্ষেপ হিসেবেই, এই পদক্ষেপের অংশ হিসেবেই সৌদি আরব আর তুরস্কের মধ্যে কান ফাইটার জেটের একটা চুক্তি হওয়ার দ্বার প্রান্তে বলতে পারেন। যেমন এরদোয়ান যখন সৌদি আরবে ছিল, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে কান ফাইটার জেট নিয়ে বিস্তর একটা আলোচনা হয়। যদিও সৌদি আরবের সাথে ঐরকম কোনো ডিল হয়নি, অন্যান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে ডিল হয়নি। সৌদি আরবের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ৫ম প্রজন্মের যুদ্ধ বিমান। এই কারণে সৌদি আরব অন্যান্য যে কোনো ধরনের যুদ্ধ সরঞ্জামের চাইতে, ড্রোনের চাইতে গুরুত্ব দিচ্ছে ৫ম প্রজন্মের যুদ্ধ বিমানে। কেননা কিছুদিন আগে বা সৌদি আরব অনেক দিন ধরেই চেষ্টা করে আসছে, স্বয়ং তুরস্কও চেষ্টা করে আসছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান পাওয়া যায়। কিন্তু ইসরায়েলের ন্যাকামির কারণে, ইসরায়েলের বাধার কারণে এখনো সৌদি আরব কিংবা তুরস্ক কেউই F-35 হাতে পায়নি। F-35 এর ৩ টা ভ্যারিয়েন্ট, ৩ টার মধ্যে একটা ভ্যারিয়েন্টও সৌদি আরব বা তুরস্ক কেউই হাতে পায়নি। ইসরায়েল ব্যাপক মাত্রায় বাধা দিয়ে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে আসছে, যাতে সৌদি আরব আর তুরস্ককে F-35 না দেওয়া হয়। F-35 পেলে তারা ইসরায়েলের সমকক্ষ হয়ে যাবে আকাশযুদ্ধে। এই কারণে ইসরায়েল চাইছে না এই ২ দেশ যাতে কোনোভাবেই F-35 হাতে পায়। এই কারণে তারা ব্যাপক মাত্রায় চেষ্টা করে আসছে যাতে এরা F-35 থেকে দূরে থাকে। আর এই পদক্ষেপ নেয়ার কারণেই সৌদি আরব ধাপে ধাপে তুরস্কের কান ফাইটার জেটের দিকে যাচ্ছে। যদিও তুরস্কের কান ফাইটার জেট এখনো উৎপাদনে যায়নি। সফল টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে। ধারণা করা হচ্ছে ২০২৮ থেকে ২৯ এ তুরস্কের নিজস্ব এয়ার ফোর্সে এটা জয়েন করবে। বা তুরস্ক নিজস্ব উৎপাদনের যে কান ফাইটার জেট আছে সেগুলো ব্যবহার করতে পারবে। মিত্র দেশগুলোকে ডেলিভারি দিতে প্রায় ৩০ সাল চলে যাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যদি বিনিয়োগ ব্যাপক মাত্রায় পাওয়া যায়, সেক্ষেত্রে আগামী ১.৫ থেকে ২ বছরের ভিতরে এই কান ফাইটার জেট উৎপাদনে যাওয়া কিছুটা সম্ভব। কেননা এই কান ফাইটার জেটের সবচেয়ে কঠিন ধাপ ছিল হচ্ছে ইঞ্জিন উৎপাদন করা বা ইঞ্জিন তৈরি করা। নিজস্বভাবে ইঞ্জিন তৈরি করা। যেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুরস্ক বিভিন্ন ধরনের নেগোসিয়েশন এ গিয়েছিল। বিভিন্ন ধরনের নেগোসিয়েশন এ গিয়ে তাদেরকে ব্যাপক মাত্রায় মোটামুটি বলতে পারেন যে হাত বুলিয়েছিল। কিন্তু দিন শেষে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপে তুরস্ককে ৫ম প্রজন্মের যুদ্ধবিমানের কোনো ধরনের ইঞ্জিন প্রদান করেনি। এরপরে তুরস্কের নিজস্ব কোম্পানি দ্বারা এই ইঞ্জিন উৎপাদনে যায়। আর এটার সাথে যৌথভাবে সহযোগিতা করে যুক্তরাজ্যের রোলস-রয়েস। আপনারা জানবেন রোলস-রয়েস আ গাড়ি উৎপাদন করে, কিন্তু ওয়ার্ল্ডের টপ ইঞ্জিন উৎপাদনকারী, টপ ইঞ্জিন ডেভেলপড কোম্পানি হচ্ছে রোলস-রয়েস। রোলস-রয়েস অনেক আগ থেকে যুদ্ধবিমানের ইঞ্জিন, যুদ্ধবিমানের অন্যান্য পার্টস তৈরি করে আসছে। আর এই রোলস-রয়েসের সহযোগিতায় টার্কিশ কোম্পানিগুলো এই ৫ম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন উৎপাদন করছে। মোটামুটি বলতে পারেন দ্বার প্রান্তে। ২০২৫ সালের শেষের দিকে তারা বলছিল, আমরা
খুব দ্রুতই এই ৫ম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন উৎপাদনে যাব। আর এটা ছিল কান ফাইটার জেটের জন্য সবচেয়ে কঠিন ধাপ। যদি এই ইঞ্জিন কমপ্লিট হয়ে যায়, আদার্স যে ফ্যাসিলিটিস গুলো আছে, রাডার, তারপর হচ্ছে স্টেলথ বডি, তারপর হচ্ছে ওয়েপেন লুকানোর যে বিষয়টা, কারণ হচ্ছে ৫ম প্রজন্মে ওয়েপেন গুলো লুকানো থাকে। ওয়েপেন গুলো লুকানো থাকে, যেই বাধ্যবাধকতা ছিল, যেই বাধা ছিল, সেই বাধাগুলো পার করে এসেছে। আর এই বাধাগুলো পার করার জন্য বা তাদের এই প্রকল্পকে গতিশীল করার জন্য কিছু দেশ গুরুত্বপূর্ণ বিনিয়োগ দিয়েছে। যেমন কিছুদিন আগে ইন্দোনেশিয়া প্রায় $10 বিলিয়ন একটা চুক্তি করেছে। কান ফাইটার জেট নিয়ে তুরস্কের সাথে $10 বিলিয়ন একটা চুক্তি করেছে। পাকিস্তানেরও চুক্তি চলমান। শুধুমাত্র পাকিস্তান চুক্তি করেনি, পাকিস্তান তাদের কাছ থেকে হেলিকপ্টার, তারপর হচ্ছে অন্যান্য যুদ্ধ সরঞ্জাম রেগুলার কিনে আসছে। আর এতে করে তাদের এই প্রকল্প বা তাদের সামরিক ইন্ডাস্ট্রি গতিশীল হচ্ছে। আর এই গতিশীল হওয়ায় সবচেয়ে বড় পদক্ষেপটা হতে পারে সৌদি আরবের ইনভেস্টমেন্ট। কেননা সৌদি আরব ইনভেস্ট করলে ২-১ টাকা ইনভেস্ট করবে না। সৌদি আরব ইনভেস্ট করলে মিনিমাম $৫০ মিলিয়ন থেকে $৫০ বিলিয়ন থেকে $১০০ বিলিয়ন ইনভেস্টমেন্ট আসতে পারে। কেননা সৌদি আরব যেখানেই গিয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হয়তোবা এত বড় ইনভেস্টমেন্ট ১ম এই করবে না, কিন্তু একটা যৌথ ইনভেস্টমেন্টে যেতে পারে। যেমন তুরস্ক অলরেডি অফার দিয়েছে কান ফাইটার জেট সৌদি আরবে উৎপাদন করবে। সৌদি আরবে উৎপাদনের একটা কারখানা তৈরি করবে। আর সৌদি আরব এভাবেই ট্যাকটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি হয়তোবা তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রিতে বড় একটা ইনভেস্টমেন্ট দিতে পারে। পাশাপাশি শুধুমাত্র ইনভেস্টমেন্ট না, সৌদি আরব তো দিবে তার নিজের লাভের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে F-35 দিচ্ছে না, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে, F-35 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কান ফাইটার জেট সে অর্ডার করতে পারে বা কান ফাইটার জেটে ইনভেস্ট করতে পারে। আর কান ফাইটার জেট মোটামুটি F-35 এর কাছাকাছি। F-35 এর সবচেয়ে সংস্করণ যেই ভার্সনটা F-35B। F-35B হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি সম্বলিত F-35। তো এইটার কাছাকাছি বলতে পারেন। এটার 90% ফিচার্সই, এটার 90% ফিচার্সই কান ফাইটার জেটে দেয়া রয়েছে। শুধুমাত্র ভার্টিক্যাল ল্যান্ডিংটা ছাড়া। ভার্টিক্যাল ল্যান্ডিং হচ্ছে ধরেন রণতরীতে F-35 উড়ছে। রণতরীতে যুদ্ধবিমান কিভাবে ওড়ে? রানওয়েতে, রণতরীর যে রানওয়ে আছে ওই রানওয়ে থেকে দেন হচ্ছে উড্ডয়ন করে। কিন্তু F-35 এর একটা বিশেষত্ব হচ্ছে সে ধরেন এইখানে উড়ছে। এই ওড়ার পাশাপাশি ধাপ করে আস্তে নিচে নেমে আসতে পারে। তার কোনো রানওয়ের প্রয়োজন হয় না। সে রানওয়ে ছাড়াই উড়তে পারে। এইটা হচ্ছে F-35 এর একটা বিশেষত্ব, যেটা কান ফাইটার জেটে নেই। কিন্তু মূল বিষয় হচ্ছে এই কান ফাইটার জেট হতে পারে তুরস্কের জন্য গেম চেঞ্জার, মুসলিম বিশ্বের জন্য গেম চেঞ্জার এবং সৌদি আরবের জন্য গেম চেঞ্জার। মিডল ইস্টে মোটামুটি ক্ষমতার যে ভারসাম্য আছে, এই ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে। আর সৌদি আরব যদি কেনে, সেক্ষেত্রে শুধুমাত্র কান ফাইটার জেট কিনবে না বা ইনভেস্ট করলে শুধুমাত্র কান ফাইটার জেটে ইনভেস্ট করবে না। তুরস্কের আরেকটা চমক হচ্ছে কিজিল-এলমা ড্রোন। কিজিল-এলমা ড্রোন আনবিলিভেবল। পৃথিবীর ১ম কোনো ড্রোন যে আকাশ থেকে আকাশে যুদ্ধবিমান ধ্বংসের মতো মিসাইল রেখে বা যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতা রাখে। এমন একটা পরিবেশ এবং পাশাপাশি আ এআই ইন্টিগ্রেশন এর মাধ্যমে ২ থেকে ৩ টা বা একটা স্কোয়াড্রন যখন পরিচালিত হবে, তখন হচ্ছে একজন আরেকজনের খবর রাখতে পারবে। একজন আরেকজনের সাথে নেগোসিয়েশন করতে পারবে। নেগোসিয়েশন করে দেন হচ্ছে শত্রুপক্ষের উপর হামলা চালাতে পারবে। এমন একটা পরিবেশ। আর এটা মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। এই প্রকল্প মোটামুটি সফল। এখন শুধু কান ফাইটার জেটটা উৎপাদনের অপেক্ষা। কাট ফাইটার জেটও ধারণা করা হচ্ছে, কান ফাইটার জেটও যেহেতু ২০৩০ সাল বলা হয়েছে, ২০৩০ সাল লাগবে না, হয়তোবা ২৭ এর শেষের দিকে উৎপাদনে যেতে পারে যদি আরো বড় কিছু ইনভেস্টমেন্ট আসে। সাধারণত আপনি বলতে পারেন যদি সৌদি আরবের ইনভেস্টমেন্ট আগামী জুন মাসের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কান ফাইটার জেট ২০২৭ এর শেষের দিকে কিংবা ২০২৮ এর মাঝামাঝি ব্যাপক মাত্রায় উৎপাদনে যেতে পারবে। ব্যাপক মাত্রা বলতে গিয়ে একটা উৎপাদন করা না। ধরেন বছরে ২০ টা কিংবা বছরে ব্যাপক মাত্রায় গেলে বছরে ৫০ টা, ৫০ টাও যেখানে লকহিড মার্টিন F-35 খুব বেশি মাত্রায় উৎপাদন করতে পারে না। সেখানে কান ফাইটার জেট নতুন করে এনে দেন হচ্ছে উৎপাদন করা, এটা ডিফিকাল্ট। কিন্তু
উৎপাদন যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন দেশে কারখানা দেওয়ার মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে এটা করতে পারে। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কান ফাইটার জেটের, যদিও ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে না কিন্তু দামের তুলনায় কান ফাইটার জেট F-35 এর চাইতে অনেক বেশি সাশ্রয়ী। আমি যদি আপনাদের একটু কম্প্যারিজনটা দেখাই, এইখানে F-35 আর হচ্ছে কানের একটা কম্প্যারিজন দেয়া আছে। ধরেন স্টেলথ অ্যান্ড ডিজাইন। এইখানে লো অবজারভেবল স্টেলথ ডিজাইন। স্টেলথ ডিজাইনটা কিভাবে কাজ করে? ধরেন যুদ্ধবিমান যখন উড়ছে তখন যেই রাডার সিস্টেম আছে ওই রাডার সিস্টেম সহজে ডিটেক্ট করতে পারে না। সহজে ডিটেক্ট না করতে পারার কারণে তারা হচ্ছে এই যুদ্ধবিমান একদম ভিতরে গিয়ে বা একদম কাছাকাছি গিয়ে শত্রুপক্ষে হামলা করতে পারে। তারপর হচ্ছে এই ওয়েপেনের যে বিষয়টা, F-35 এর যে ওয়েপেনটা দেখা যাচ্ছে, ওয়েপেন বাহিরে দেখা যাচ্ছে। সাধারণত এদের ওয়েপেন বাহিরে থাকে না। এখানে দেখা যাচ্ছে বাহিরে ওয়েপেন। এটা হচ্ছে F-35, এটা হচ্ছে কান, বাহিরে ওয়েপেন। কিন্তু বেশিরভাগ সময় এদের ওয়েপেন থাকে এই ডানার ভেতরে। এইখানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়েপেন গুলো থাকে। হুম? এখানে এবং নিচে। ডিজাইন দেখতে পাচ্ছেন মোটামুটি কাছাকাছি কিন্তু। F-35 অ্যান্ড কান ২ টাই কিন্তু কাছাকাছি ডিজাইনে তৈরি করা হয়েছে। কাছাকাছি ডিজাইনে তৈরি করা হয়েছে। আর এদের ওয়েপেন এরা বাহিরে খুব কম ওয়েপেন রাখে। কারণ হচ্ছে ওয়েপেন থেকে রাডার খুব সহজে ডিটেক্ট করতে পারে। এই কারণে ওয়েপেন কম রাখে, ওয়েপেন ভেতরে রাখে। ওয়েপেন ভেতরে বেশি রাখে, এতে করে রাডার ডিটেক্ট করতে পারে না। পাশাপাশি তাদের হচ্ছে স্পিড মোটামুটি ম্যাক 1.6 বা শব্দের গতির চাইতে 1.6 টাইমস বেটার বা বেশি। তারপর হচ্ছে এটার মূল্য F-35 ডলার। প্রায় $100 মিলিয়ন হচ্ছে একটা F-35 এর মূল্য। সেখানে একটা কান ফাইটার জেট মোটামুটি আ F-35 একটা দিয়ে ৩ থেকে ৪ টা কান ফাইটার জেট কেনা যাবে। এমন একটা পরিবেশ। আরেকটা বিষয় হচ্ছে আমি যদি একটু এটা ক্লিয়ার করি। সৌদি আরব শুধুমাত্র কান ফাইটার জেটে না, সৌদি আরব চাইছে তুরস্কের সাথে ধাপে, ধাপে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির গভীরে চলে যেতে। কেননা সৌদি আরব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করতে পারছে না। বিশেষ করে যখন থেকে ইসরায়েল দোহায় হামলা করেছে, কাতার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিত্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র। সেখানে ইসরায়েল দোহায় হুট করে হামলা করে দেয়। কোনো কথা বলা ছাড়া। আর এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায় না। আর এটাই সৌদি আরবের মনে ভয় তৈরি করে। এরপর থেকেই এর আগে থেকে সৌদি আরব চেষ্টা করছিল তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি স্বতন্ত্র করার। কিন্তু এরপর থেকে সৌদি আরব আরো গতি আনে। আরো গতি আনে যে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ডিফেন্স আধিপত্য আছে এটা থেকে বের হয়ে আসতে পারে। যদিও এত সহজ হবে না সৌদি আরবের জন্য। কিন্তু তারপরেও তুরস্ক একটা পলিসি অ্যাডপ্ট করেছে বা একটা পররাষ্ট্র নীতি অ্যাডপ্ট করেছে যেটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে তুরস্কের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারে। আর এটার মধ্য দিয়েই সৌদি আরব আর তুরস্ক একটা ডিলের দিকে এগোচ্ছে বা সম্পর্ক গভীর করছে। যদি সৌদি আরব কানফাইটার জেটে ইনভেস্ট করে, কানফাইটার জেটে ইনভেস্ট করা মানে সবচেয়ে বড় প্রকল্পে, তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক প্রকল্পে ইনভেস্ট করা। আর এই প্রকল্পে ইনভেস্ট করতে পারলে দেখা যাবে তুরস্ক সৌদি আরবের সৌদি আরব তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির গভীরে চলে যেতে পারবে। পাশাপাশি তাদের বায়রাক্তার টিভি টু সম্পর্কে আপনারা সবাই জানবেন। এটা কতটা সফলতা দেখিয়েছে। বায়রাক্তার টিভি টু, টিভি3, তারপর হচ্ছে আকেন্সি, কিজিলেলা, এই যে ড্রোনগুলো আছে, এই ড্রোনগুলো সৌদি আরব খুব সহজে নিয়ে আসতে পারবে। তখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে হবে না। যে কানফাইটার জেটের মাধ্যমে তারা তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। আর এটা হতে পারে মুসলিম বিশ্বের যে একটা জোট হওয়ার কথা বা সামরিক জোট হওয়ার কথা, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যেমন তুরস্কের সাথে এখন ডিল করছে কারা? ডিফেন্স ইন্ডাস্ট্রিতে সৌদি আরব আছে, তারপর হচ্ছে ইজিপ্ট আছে, পাকিস্তান আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে। এই দেশগুলো হচ্ছে মুসলিম বিশ্বের ভিত্তি বা মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। সবচেয়ে শক্তিশালী দেশগুলো যখন একত্রিত হয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন দেখা যাবে এমনিতেই অলিখিতভাবে একটা মুসলিম ন্যাটো তৈরি হয়ে যাবে। তখন আর দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও ওইভাবে আটকাতে পারবে না। যেমন আপনারা অ্যাপস্টাইন ফাইল লিক হওয়ার পর জেনেছেন যে ইমরান খানকে সরিয়ে দেওয়ার পেছনে মূলত কাজ করেছে তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া মিলে, ইজিপ্ট মিলে মোটামুটি D8 বা ডেভেলপিং 8টা কান্ট্রি মিলে একটা মুসলিম সংগঠন বা মুসলিম ন্যাটো তৈরি করতে চেয়েছিল। আর এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল ইমরান খান। আর পাকিস্তান হচ্ছে পরমাণু শক্তিধর একটা দেশ। এই কারণে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় টেনশনে ছিল। যদি মুসলিম নেটো এখনই তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে এটা মুসলিম আধিপত্যের জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। ইভেন এটাও উল্লেখ করে দেওয়া হয় যে পুতিন, শি জিনপিং, কিম, তারপর হচ্ছে এরদোয়ানের চাইতে ভয়ঙ্কর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী বা বিস্তারবাদী নীতির জন্য ভয়ঙ্কর হচ্ছে ইমরান খান। এই কারণে ইমরান খানকে ওই রাশিয়া যাওয়ার ওসিলা দেখিয়ে তাকে হটিয়ে দেওয়া হয়। হ্যাঁ, রাশিয়াকে সমর্থন দেওয়া বা রাশিয়া ইউক্রেনে হামলা করার পরদিনই হচ্ছে রাশিয়া চলে যাওয়া, এটাও একটা কারণ। কিন্তু এটা একদম সামান্য একটা কারণ। এটাকে সামনে এনে দেন হচ্ছে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। আর এখনো তার উপর মিথ্যে মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। তো ধারণা করা যায় বা বলাই যায় তুরস্কের এই পরিকল্পনা বা ডিফেন্স ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে ডিফেন্স কারখানা এক্সপ্লিসিটলি বাড়ানোর মাধ্যমে তুরস্ক একটা সামরিক ন্যাটোর দিকে মুসলিম ন্যাটোর দিকে এগোচ্ছে। আর এরদোয়ান কয়েকবার প্রকাশ্যে বলেছে যে একটা মুসলিম সংগঠন দরকার, একটা মুসলিম সামরিক জোট দরকার। এই যে কিছুদিন আগেও ২ থেকে ৩ দিন আগেও এরদোয়ান বলেছে একটা মুসলিম সামরিক জোট দরকার, যারা মুসলিম বিশ্বের জন্য কাজ করবে। এটা প্রকাশ্যে বলে এসেছে। আর এই কারণেই এরদোয়ানকে সরিয়ে দেওয়ার জন্য ২০১৬ সালে কু করানো হয়েছে। কোনো মুসলিম বিশ্বের নেতা এখনো শক্তিশালীভাবে দাঁড়িয়ে এই কথা বলে টিকে থাকতে পারেনি। যেমন আপনারা জানবেন আ গাদ্দাফি, গাদ্দাফি না সাদ্দাম হোসেন। গাদ্দাফি তার নিজের দেশ নিয়ে কাজ করেছে। বাট সাদ্দাম হোসেন সবচেয়ে বেশি কাজ করেছে মুসলিমদের একটা সামরিক জোট নিয়ে। সেই সাদ্দাম হোসেনকে মোটামুটি গায়েব করে ফেলা হয়েছে। তার দেশের মানুষকে দিয়ে তাকে মারানো হয়েছে। সেখানে এরদোয়ান এই পরিকল্পনা অনেক আগে থেকে করে আসছিল। অনেক আগে থেকে করে আসার পরেও সে এখনো টিকে আছে শুধুমাত্র তার নীতির কারণে, তার পররাষ্ট্র নীতির কারণে, তার শক্তিশালী ভিতের কারণে। ২০১৬ সালে যদি পড়ে যেত, ২০১৬ সাল চেষ্টাই করা হয়েছে এই কারণে। যাতে মুসলিম বিশ্বের কোনো নেতা মুসলিম নীতি নিয়ে বা ইসলামিক নীতি নিয়ে সামনের দিকে এগোতে না পারে। এই কারণে। কিন্তু ২০১৬ সালে যখন টিকে যায় এরদোয়ান, তখন সে বুঝে ফেলে যে আসলে কিভাবে কি করতে হবে। কিভাবে এই যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে এবং পশ্চিমা দেশগুলোকে এড়িয়ে তাদের শক্তি বৃদ্ধি করতে হবে। আর ২০২৬ সালে ২৬ সালে এসে আজ তুরস্ক মোটামুটি একটা মুসলিম সামরিক জোট তৈরির দ্বার প্রান্তে। যেখানে ইজিপ্টের মতো শক্তিশালী একটা মুসলিম দেশ, সৌদি আরবের মতো শক্তিশালী দেশ, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া $10 বিলিয়ন শুধুমাত্র কান ফাইটার জেটের চুক্তি করেছে। শুধুমাত্র কান ফাইটার জেটের। এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা তুরস্কের সামরিক ইন্ডাস্ট্রিকে ব্যাপক মাত্রায় বেগবান করবে। তো ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে অঘোষিতভাবে তুরস্ক হয়তোবা একটা মুসলিম সামরিক জোট তৈরি করছে বা তৈরি করার দিকে এগোচ্ছে। তৈরি করার দ্বার প্রান্তে আছে। সৌদি আরব এখানে ইনভেস্টমেন্ট করলে দেখা যাবে যে আগামী ১ থেকে ১.৫ বছরের ভিতরে বা ২ বছরের ভিতরে কান ফাইটার জেট টার্কিশ এয়ার ফোর্সে যুক্ত হতে পারে। আর এটা হতে পারে একটা গেম চেঞ্জিং মোমেন্ট। আর কূটনীতিতে তুরস্ক অনেক দূর এগিয়ে গিয়েছে। কূটনীতিতে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে, তুরস্ক রাশিয়ার সাথে নেগোসিয়েশন করে, তারপর হচ্ছে চীনের সাথে নেগোসিয়েশন করে অনেক দূর এগিয়ে গেছে। যেমন তুরস্কের কূটনীতির একটা সবচেয়ে সবচেয়ে বড় ধারণা আপনি বলতে পারেন, সবচেয়ে বড় ধারণা পাবেন সিরিয়া নিয়ে। যেমনটা দেখেছেন সিরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন করে পুরো সিরিয়াকে তুরস্ক উদ্ধার করেছে। আর এর মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একদিন টার্কিশ একটা সংবাদ মাধ্যমকে বক্তব্য দেওয়ার
মাঝখানে বলে ফেলল যে, সিরিয়ায় আসলে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই না, আমাদের সাথেও নেগোসিয়েশন করে, আমাদের সাথেও কাজ করে দেন হচ্ছে সিরিয়াকে শান্ত করেছে। আর আমরা তুরস্ককে সমর্থন জানাই। আর সে এমনও বলেছে যে, আমাদের শত্রু কোনো রাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্ক মানে যে আমাদের সাথে সম্পর্ক থাকবে না, বিষয়টা এমন না। তুরস্ক চাইলে যেকোনো কারো সাথে সম্পর্ক রাখতে পারে। কিন্তু তুরস্কের সাথে আমাদের সম্পর্ক সবসময়ই থাকবে। আর এটার মধ্য দিয়ে তুরস্কের পররাষ্ট্রনীতির স্ট্রেংথ টা প্রকাশ পায়। এই হচ্ছে বিষয়। তো ধারণা করা হচ্ছে ধাপে ধাপে তুরস্ক তার যেই লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে। আর আমরা হয়তোবা দ্রুতই তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির যেই লবি আছে এই লবির হাত ধরেই হয়তোবা একটা মুসলিম সামরিক জোট দেখতে পাবো। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে অবশ্যই